আচ্ছা, তাহলে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস দেখো। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস হলো, প্রথমে আমাদের উদ্ভিদে যে ভ্রূণ হয়, মানে অর্থাৎ জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে যখন তিনটা কোষের স্তরযুক্ত একটা ভ্রূণ তৈরি করে। গরম লাগছে, এসি দিব নাকি? তো দেখো যে মনে করো এটা একটা ভ্রূণ হয়েছে, ভ্রূণটা কিছুটা সাদাটে ধরনের হয় আর কি। হ্যাঁ, ভ্রূণ হয়েছে। তো এই ভ্রূণে তো স্বাভাবিক সব কোষই আছে, এটা স্বাভাবিক কোষ। এটার মধ্যে তোমার ঠিক ভাজক টিস্যুর কোষ বা স্থির টিস্যুর কোষ ওরকম কোনো বোঝা যায় না, স্বাভাবিক কোষ হিসেবে থাকে, কিন্তু পরিণত কোষ হতে পারে না ভ্রূণে। হ্যাঁ, এখন কি হবে? এখন অগ্রভাগে বা নিম্নভাগে, তো এইখানে যে অগ্রভাগে যে কোষগুলো আছে, হঠাৎ করে এই কোষগুলা বিভাজিত হয়ে বিশেষ একটা কোষ তৈরি করে দেয়। তাহলে এটা শুরুর দিকে এই কোষটা তৈরি হলো, এটা সাইজে একটু ভ্রূণের কোষ থেকে একটু বড় হয়। এই কোষটারই নাম হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। কারণ এই নীল কোষগুলো বিভাজিত হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, তাহলে শুরুর দিকে হয়েছে, তাই এর নাম প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু। এখানে তো একটা কোষ না, তাই এটা টিস্যু না, অনেকগুলো কোষ একসাথে এরকম বিভাজিত হলো, তাই এর নাম হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। এবার প্রারম্ভিক ভাজক টিস্যু বিভাজিত হয়ে যখন আবার আরেকটা কোষ, মানে এটা বিভাজিত হয়ে যখন এখানে ধরো আরেকটা কোষ তৈরি করবে, এখানে ধরো আরো কোষ তৈরি করলো, তিনটাই করবে, আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, তখন এইটার নাম হবে প্রাইমারি ভাজক টিস্যু। এটার নাম হবে প্রাইমারি, এর নাম হলো প্রাইমারি। এটা একটু এঁকে নিলে ভালো, নাহলে পরে বুঝতে পারবো। প্রারম্ভিক বিভাজিত হলে তার নাম হলো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি প্রারম্ভিক বিভাজিত হলে তখন তার নাম হয় প্রাইমারি ভাজক টিস্যু। শরীরটা আসছে, মিথিলা কালকে জিজ্ঞেস করলাম, মিথিলায় আসে। হ্যাঁ সেটাই জিজ্ঞেস করলাম, আমি তো বললাম যে হ্যাঁ। শুধু ভ্রূণের ক্ষেত্রে? হ্যাঁ, এটি শুধু ভ্রূণের ক্ষেত্রে? হ্যাঁ, অন্য কিছুর ক্ষেত্রে প্রযোজ্য না? না, অন্য কিছুর ক্ষেত্রে এটা বলা হবে না। হ্যাঁ, অন্যান্য আরো তো ভাজক টিস্যু আছে। না, ভাজক টিস্যু তো হওয়ার আগে যে প্রসেসিংটা হয়, তখন এদেরকে এইভাবে ভাগ করা হয়। হ্যাঁ, যেমন হলো যে আমরা প্রথমে ধরো 1-এ ভর্তি হওয়ার আগে কিছু পড়ি, প্রি কেজি পড়ি, ওটা মনে করো প্রারম্ভিক ভাজক টিস্যু। তারপরে যখন 1-এ ভর্তি হলাম, ওটা হলো প্রাইমারি। তারপরে একের পর এক আমরা মানে বড় ক্লাসে উঠলাম। তো এইখানে কিন্তু যে প্রথম সৃষ্টি মানে উৎপত্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই জিনিসটা কি উৎপত্তির ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এই ধরনের কোষ দেখতে পাওয়া যাবে না, এটা উৎপত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, ভাজক টিস্যু ভ্রূণ থেকে আসে। হ্যাঁ, অবশ্যই ভাজক টিস্যু ভ্রূণ থেকে আসবে, তাছাড়া তো আসার সুযোগ নাই, তাই না? যেমন আমাদের গোটা শরীর সব কোথা থেকে আসছে? ওই যে ভ্রূণের যে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম ছিল, তাই না? ওই কোষগুলোই তো রূপান্তরিত হয়ে কেউ হাড্ডি হয়েছে, কেউ রক্ত হয়েছে, তাই না? কেউ মাংসপেশি কোষ হয়েছে, কেউ হার্ট হয়েছে, কিডনি হয়েছে, সব কিন্তু ওইখান থেকে আসছে। তাহলে শুরু কিন্তু ওই ভ্রূণই, তাই না? ওই জন্য বলা হচ্ছে ভ্রূণ হচ্ছে ভবিষ্যৎ জীবের সংস্করণ মাত্র বা নকশা মাত্র। অর্থাৎ ভবিষ্যৎ জীবটা কেমন হবে তার নকশা ওই ভ্রূণের মধ্যে আছে, ওখানে যে জিন আছে তার মধ্যে আছে, তাই না? এখন সেইখানে যদি এরকম জিন থাকতো যে মানুষের মতো ধরো হাত পা গজানো, তাহলে তো তাই হয়ে যেত। তো ওই জিন নাই। আবার আমাদের মধ্যে পাতা তৈরি জিন নাই। আমাদের মধ্যে যদি পাতা তৈরি জিন থাকতো ভ্রূণের মধ্যে, তাহলে আমাদের হতো। তবে অনেকের ধারণা, অনেক বৈজ্ঞানিকদের ধারণা আমাদের হচ্ছে যে মাত্র, হ্যাঁ, সব ধরনের জিনই আমাদের আছে, কিন্তু ইনঅ্যাক্টিভ আছে।
ইনঅ্যাক্টিভ আছে, এটা ধারণা। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের শরীরে অনেক অনেক কিছু হয়ে যেতে পারতো, যেমন কুমিরের মতো কিছু একটা গজায় গেল, বাঘের মতো দাঁত বিশাল বড় হয়ে গেল, এরকম আর কি, গন্ডারের মতো সামনে এগুলা কিন্তু আছে, কিন্তু এগুলোকে আল্লাহ হচ্ছে ইনঅ্যাক্টিভ করে রেখে দিচ্ছে। হ্যাঁ, ওই ইনঅ্যাক্টিভ থাকার কারণে ওগুলা ধরো প্রকাশ ঘটছে না। হ্যাঁ, এই আর কি। প্রকাশ ঘটলে তো হতোই, এই আর কি। এক একটা উদ্ভিদ যেমন এক এক রকম হয়, সেটাও তো জিনের খেলা, তাই না? জিন যেমন সেই অনুযায়ী গাছটা তেমন হয়েছে, তাই না? কাঁঠাল কেন হয়? ওইখানে জিনের নকশা ওরকম যে কাঁঠাল তৈরি করবে। আম কেন হয়? ওখানে জিনের নকশা, তাই না? সব কিছু ঠিক কিনা? মোবাইল নাম্বারে যেমন অঙ্কগুলো যেমন সেই অনুযায়ী এক একটা মানুষের কাছে নাম্বার মানে কল যায়, ঠিক না? আগে পিছে মানে 4টা অক্ষর দিয়ে গোটা বিশ্বের সকল জীব এবং ভাইরাস গঠিত, তাই না? মাত্র 4টা অক্ষর দিয়ে, ওই যে ATCG, সবকিছু কিন্তু এটার খেলা। এটা এই 4টা অক্ষরের খেলা, গোটা বিশ্বের সকল জীব মাত্র 4টা অক্ষরেরই খেলা। এই 4টা অক্ষর দিয়ে আল্লাহ কত খেলা খেলছে, কত ধরনের জীব তৈরি করছে মাত্র 4টা অক্ষর দিয়ে, ঠিক না? ঠিক কিনা? ওই 4টা অক্ষর আমাদের এমন ভাবে গঠিত যে আমরা ধরো উন্নত সৃষ্টির সেরা জীব, আমরা কত কি আবিষ্কার করছি, তাই না? ওই 4টা অক্ষরের খেলাতে আমরা এত শুধু মানুষ, অন্য সব জীবে তো ডিএনএ আছে, তো ওখানে তো ATCG আছে। হ্যাঁ, অবশ্যই একই, সবটাতে আছে, কিন্তু আমাদের ওই 4টা অক্ষর এমন ভাবে সাজানো আছে যে আমরা হচ্ছে বেশি উন্নত হয়েছি, তাই না? আমরা হচ্ছে মানুষকে কি করে মারতে হবে, নিজ দিয়ে পারবো না, উপর দিয়ে যায় মারবো, প্লাস্টিক মিসাইল এই সেই, তাই না? তো ওই 4টা অক্ষর দিয়ে আমরা এত উন্নত হয়েছি, এখন মানুষকে মারা, নিজ দিয়ে মারা তো কঠিন সমস্যা, তাই উপর দিয়ে যায় মারি, তাই কিনা? কত কি, ঠিক না? এখন দেখো কি হয় যে পৃথিবীর অবস্থা কি হয় বলা মুশকিল আসলে। হ্যাঁ, তোমাদের ক্যারিয়ার, তোমাদের বিয়ে শাদী পর্যন্ত পৃথিবী যাবে কিনা, আমরা যদি বাঁচে থাকি স্যার এই যুদ্ধের পরে, তাহলে আমরা লাভে লাভবান হবো, অনেক লাভবান হবো আমরা। বেঁচে থাকা। যদি বাঁচা থাকতে পারি কি জন্য লাভবান? সব তো ধ্বংস হয়ে আবার নতুন ভাবে তৈরি হবে না সবকিছু, পুরো পাওয়ার দেবে, ডাইনামিক চেঞ্জ হয়ে যাবে। তখন যদি একটু বুদ্ধিমান ভাবে খেলতে পারি, আমরা একটু মজা আর আরামে মজা করবো। বায়ুমণ্ডল এত ইয়ে হয়ে যাবে, মানে ধারণা করা হয় পারমাণবিক বিস্ফোরণ হবে, ওটা ইয়ে হবে না। আর তখন আগে তো ধরো খালি একটা শহরে, তাই না? আর এখন তো মনে করো যে আপনার ওই যে একটা কোথায় মাছ না হিরোশিমা, ওখান থেকে তো হচ্ছে, আর সকল দেশের একটা আত্মমর্যাদার ব্যাপারটা এমন যে কেউ আত্মসমর্পণ করতে চায় না। আত্মসমর্পণ করবে না, যেমন ইরান বলছে আমেরিকা হামলা করলে ইরান কিন্তু আত্মসমর্পণ করবে না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝছি যে আমেরিকা এত শক্তিশালী যে আমেরিকার সাথে ইরানের পারার কথা না, কিন্তু ইরানকে আত্মসমর্পণ করবে না। যেমন ইরাকও আত্মসমর্পণ করেনি, যার জন্য ওই ওদের প্রেসিডেন্টের সেনাবাহিনী প্রধানদের সব ফাঁসি হয়ে গেল। ইসরায়েল যখন বলছে না ইরানেরও তাই হবে, বিনা কারণে ইরান ডিগনিটি হারাবে কেন? আমার এটা নিজের সম্মান ছাড়বে, সার্ভে তো নাই। হ্যাঁ, কিন্তু ওটাই বলছে যে দোষ তো ওদের। ওরা মারা যাবে তা আত্মসমর্পণ করবে না। হ্যাঁ, ওটাই সাপোর্ট কোথাও আত্মসমর্পণ। সাপোর্ট হয়ে গেছে না, যে আপনার দক্ষিণ কোরিয়া দিল, হুমকি দিল, ট্রাম্পকে হুমকি দিল যে যদি কিছু করো তাহলে আমরা আছি। আমরা আমাদের বন্ধুদের মানে সাহায্য করতে ভুলি না। আমেরিকা শক্তিশালী হওয়ার কারণে সাহস মানে ওইভাবে। রাশিয়াও আছে ইরানের। একদিন দেখলাম একটা টক শোতে আর কি, হ্যাঁ, ভারতের একটা টক শোতে দেখছিলাম যে ওখানে বলছে যে সত্যিকার অর্থে আমেরিকা প্রযুক্তিগতভাবে তার সামরিক শক্তি এতটাই যে আমেরিকা যদি 1 নম্বর শক্তিশালী হয়, তাহলে আমি বলবো 2, 3, 4, 5 কোনো সংখ্যা নাই, একবারে 25তম অবস্থানে আছে হলো রাশিয়া, 26তম অবস্থানে আছে চীন। এর মানে এতটাই বিগ ডিফারেন্স। বলছে ক্লাসের ফার্স্ট বয় সে ধরো 900 মার্ক পাইছে, আর যে সেকেন্ড বয় সে ধরো 250 মার্ক পাইছে, এরকম ডিফারেন্স দেখছে। অস্ত্র থাকলে হয় না, কৌশল থাকলে। আমেরিকা অহংকারী হয়ে আছে, আর যার মধ্যে অহংকার থাকে সে জীবনও জিততে পারবে না। ইসরায়েল আচ্ছা, এবার এই দুইটা একটু পড়তে হবে, পড়ে দেখি আমরা কি কি বলছে। দেখো, বলছে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল আছে। দেখো তো, এটা হলো মূল নিচের দিকে, এখানে শীর্ষ অঞ্চল, শীর্ষ কোষগুলো আছে, অগ্রভাগ শীর্ষ কোষগুলো ছিল এই যে নীলগুলা, হ্যাঁ, নীলগুলা। তো এখন বলছে আগার দিকে আর কি এবং নিচের দিকে যে একটা ক্ষুদ্র অঞ্চল রয়েছে, সেখান থেকে পরবর্তী প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয়। অর্থাৎ হলো যে এখানকার কোষগুলাই যে কোষগুলা তৈরি করছে, এই যে এই কোষগুলা তৈরি করছে, এই কোষগুলা
এই কোষগুলাই কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু হিসেবে পরবর্তীতে ভূমিকা রাখে, কারণ এরাই কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু এবং এরা আজীবন বিভাজন ঘটাবে। তো বলছে যে প্রাইমারি ভাজক উৎপত্তি করে সেই টিস্যুকে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। অর্থাৎ যে এই কোষগুলো তো প্রাইমারি তৈরি করবে, কালোটা তৈরি করবে, তাহলে এই কোষগুলোর নাম হলো, যে এই কোষগুলো বিভাজিত এটা তৈরি করলো, এর নাম হলো প্রারম্ভিক। পরে এই প্রারম্ভিকটাই তো প্রাইমারি তৈরি করলো, লালটা তৈরি করলো, প্রারম্ভিকটা কি করলো, লালটা তৈরি করলো। আরেকবার পড়ি দেখো, বলছে যে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু, পরবর্তীতে এই যে এইটা যে হয়েছে, এইটা তো এটা তৈরি করলো, তাই না, এই যে প্রারম্ভিক তৈরি করছে, এই প্রারম্ভিকটাই পরবর্তীতে প্রাইমারি তৈরি করবে, তাই বলছে লালটা তৈরি করবে। তো বলছে এটাই হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। এবার বলছে প্রাইমারির ক্ষেত্রে যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, এটা আসলে এই লালটা ভ্রূণ অবস্থায় তৈরি হয়েছে, এখনো পাতা মাথা কিচ্ছু তৈরি হয়নি, ডালপালা কিছু তৈরি হয়নি, এটা ভ্রূণ অবস্থায় এই লাল কোষগুলো তৈরি হয়েছে। এই ভ্রূণ অবস্থায় যে লাল কোষ তৈরি হয়েছে ওটাই হলো প্রাইমারি ভাজক টিস্যু, যেটা আজীবন বিভাজন ঘটাতে থাকবে। ঠিক আছে, কোনো কোশ্চেন? আচ্ছা, মেহেদি কোশ্চেন আছে? দুই মেহেদি ওর নামে মেহেদি আছে কোশ্চেন? আচ্ছা, তাহলে এবারে দেখো, এবার হচ্ছে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুর ব্যাপারটা হলো এই যে, অর্থাৎ এই যে প্রাইমারি ভাজক টিস্যু তো তৈরি হয়েছে, এখন এই প্রাইমারি ভাজক টিস্যু আজীবন বিভাজন ঘটাবে, তাই না? তো এই লালটা আজীবন যে বিভাজন ঘটাচ্ছে, এখন বিভাজন ঘটাতে গেলে কি হবে, লাল কোষটা আজীবন বিভাজন ঘটাবে। এখন বিভাজিত হয়েছে, হয়ে আবার নতুন একটা ভাজক টিস্যুর কোষ তৈরি করলো, এটা নতুন ভাজক টিস্যুর কোষ, এটা স্থির টিস্যু হয়ে গেছে। তো এখানে দিই নাই, তাহলে এইটা হলো নতুন ভাজক টিস্যু কোষ তৈরি করছে। এটা ধরো ভাজক টিস্যু ছিল, ভাজক টিস্যু বিভাজিত হলো, হওয়ার পরে আবার একটা ভাজক টিস্যু থেকেই যায় আর একটা স্থির টিস্যু তৈরি হয়েছে। কিন্তু ভাজক টিস্যু তো আবার বিভাজিত হবে, আবার বিভাজিত হলো ভাজক টিস্যু, আবার স্থির টিস্যু তৈরি করলো, এইভাবে চলতে থাকবে। তো এইভাবে চলতে থাকলে দেখা যায় এক পর্যায়ে নিচের দিকে স্থির টিস্যু থেকে গেছে, আগাতে তো ভাজক টিস্যু চলে গেছে, অনেক উপরে উঠে গেছে, বিভাজিত হতে 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 আর নিচের দিকে অনেক স্থির টিস্যু হয়ে গেছে। এখন এই ভাজক টিস্যু তো আর নিচে নামে আসে স্থির টিস্যুর বিভাজন ঘটায় ওকে মোটা করবে না, ও তো আগায় চলে গেছে, অনেক উপরে চলে গেছে, ওর পক্ষে আর সম্ভব না নিচে নামিয়ে কিছু করার। তখন দেখা যায় যে আসলে ভাজক টিস্যুর নিউক্লিয়াসের মধ্যে এমন কিছু জিন আছে, যে জিনগুলা এমন কিছু এনজাইম ক্ষরণ করে, যেটা দেখা যাচ্ছে যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে স্থির টিস্যুর কাছে আসে, এবং স্থির টিস্যুর কাছে আসলে স্থির টিস্যুর যে নিউক্লিয়াস সেটা তখন উদ্দীপ্ত হয়, এবং তখন স্থির টিস্যুর কোষগুলা দ্বিতীয় পর্যায়ে বিভাজনক্ষম হয়ে যায়। মানে কি, প্রথমে তো এরা বিভাজন হয়নি, অনেক পরে এটা বিভাজনক্ষম হয়ে যায়। তাহলে ভাজক টিস্যুর নিউক্লিয়াস নিউক্লিয়াসটা থেকে স্থায়ী টিস্যুর কাছে আসে না, সেটা আছে না, ওই কিছু হচ্ছে এনজাইম ক্ষরণ করে, যেটা স্থায়ী টিস্যুর কাছে আসে। হ্যাঁ, যেটা কিন্তু হচ্ছে স্যার, যে স্থায়ী এখানে তো বলা হলো যে কখনোই বিভাজিত হয় না, তো আবার উদ্দীপ্ত হয়ে বিভাজিত হচ্ছে, তো তাহলে কেন বলা হচ্ছে যে কখনোই বিভাজিত মানে হয় না? এখানে হলো স্থির টিস্যু কখনোই বিভাজিত হয় না, এই কথাটা সরাসরি লিখছে। নয় এরকম, হ্যাঁ, কখনোই বিভাজিত হয় না এটা লেখা নাই, বিভাজনক্ষম নয়, সাধারণভাবে এটা বিভাজনক্ষম নয়, কিন্তু কিছু ভাজক টিস্যুর কোষ তো বিভাজিত হতেই হবে, কিছু ভাজক টিস্যুর কোষ, হ্যাঁ, না হলে যখন দেখো এখানে একটা ব্যাপার আছে, ভাজক টিস্যু না, স্থায়ী টিস্যু বিভাজন করে না। হ্যাঁ, তাহলে হচ্ছে কিছু স্থায়ী টিস্যুর কোষ বিভাজিত যখন হয়ে যায়, তখন ওর নাম আর স্থায়ী টিস্যু থাকেও না, তখন ও তো আসলে বিভাজিত একটা, হলে তো ভাজক টিস্যু। হ্যাঁ, যখনই বিভাজিত হচ্ছে তখন তো সে ভাজক টিস্যু হয়ে গেল, তখন আর স্থায়ী টিস্যু না, ও তখন উদ্দীপ্ত হয়েছে, এবং ও তখন এটা ফিল করে যে আসলে গাছটা তো চিকন হয়ে যাচ্ছে, পার্শ্ব দিকেও মোটা হতে হবে, তখন ওই ভাজক টিস্যুর আগার যে ভাজক টিস্যু, ওখানকার তো নিউক্লিয়াস আছে, ওখানে জিন আছে, ওই জিন একটা এনজাইম ক্ষরণ করে, ওই এনজাইমই তোমার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষ থেকে হয়ে এক পর্যায়ে স্থির টিস্যুর ভিতরে ঢুকলে তখন স্থির টিস্যুর যে নিউক্লিয়াস ওটা তখন উদ্দীপ্ত হয়ে তখন ও বিভাজনক্ষম হয়ে যায়। ও যখন ভাজক টিস্যুর মতো আচরণ করে তখন ওর নাম মতো ভাজক টিস্যু, তবে সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে দ্বিতীয় পর্যায়ের ভাজক টিস্যু, প্রথম দিকে তো ও বিভাজনক্ষম ছিল না,
তাই এটা আমাদের তো সমন্বয়ের জন্য ব্রেন আছে, যেটার কারণে আমাদের বিভিন্ন কোষের সিগন্যাল যায়, কোষগুলো বিভাজিত হয়, ঠিক আছে? কিন্তু আপনার এই গাছের সমন্বয় কি বলতো, যদি ভাজক টিস্যু থেকে আপনার হরমোন বা কিছু আসে ওই স্থায়ী টিস্যুতে ভাজক টিস্যুতে পরিবর্তন করবে? এটা আসলে বলা হচ্ছে যে যাদের আসলে কোনো ইয়েই নাই, যেমন ধরো ব্যাকটেরিয়ারও কোনো ইয়ে নাই, একটা ব্যাকটেরিয়া কোষ, সে কিন্তু কোন খাবার আসলে কি ধরনের এনজাইম গ্রহণ করতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারে। তো ব্যাকটেরিয়ার তো এমনিতে অ্যাকচুয়ালি ব্রেনের পিছনে একটাই এটা কোষ। এগুলো সব প্রতিক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় না? না, প্রতিক্রিয়া তো রিফ্লেক্সের ধরনের প্রতিক্রিয়া, কিন্তু ব্রেন তো নাই, কোথা থেকে গাছের ক্ষেত্রে তো নির্দেশনা দেখা আসে? যায়। যে মানে ব্রেন নাই যেহেতু, মানে নির্দেশনা আসে হলো জিন থেকে বলা হচ্ছে। এদের নির্দেশনা জিন হলো, এটা পরিবেশগত কারণে জিন অ্যাক্টিভ হয়ে যায়, পরিবেশগত কারণে জিন অ্যাক্টিভ হয়ে যায়। তো অনেক কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, ধারণা আছে শুধু। একটা কোষের জিন আরেকটা কোষের জিনের সাথে কানেক্ট করতে পারে? না, কানেক্টেড না, ওরা হচ্ছে পাঠায় দেয়, পরে ওটা ধরো ব্যবহার করতে বুঝতো কেন? ওই আমাদের ব্রেন তো বুঝতে পারে, প্রত্যেকটা কোষের সাথে। ও কিভাবে বুঝতো? না, কিছু তো আসলে কিছু বিষয় তো থাকে, যে যেমন ধরো বৈজ্ঞানিকরা বলছে না যে তোমার হলো যখন হচ্ছে এককোষী জীব ছিল পৃথিবীতে, শুধুই এককোষী জীব ছিল, কোনো বহুকোষী জীব ছিল না, তখন তো এককোষী জীবের যে জিনগুলা ছিল, ওই জিনগুলা তারা মনে করলো যে আমরা বহুকোষী জীব। তাহলে এই মনে করাটা, ওদের তো কোনো ব্রেন নাই, তাহলে জিনগুলা এটা মনে করেছে যে জিনগুলার মধ্যে এই অনুভূতি আসছে যে আমরা একা একা না থেকে আমরা যদি সবাই একসাথে একীভূত হয়ে একটা একসাথে কাজ করব এবং একটা বড় জিন তৈরি করব। এটা হলো জিনদের মাথায় আসলো কি করে? জিন একা একাই এই সিদ্ধান্ত নিতে পারে, জিনের এই ক্ষমতা আছে একা একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। যেমন ধরো আমরা জানি ব্রেন ছাড়া স্মৃতি ধারণ করে রাখা সম্ভব না, কিন্তু আমরা তো পেন ড্রাইভে স্মৃতি ধারণ করে রাখছি, সেখানে তো তোমার ইয়ে নাই, সেখানে তো তোমার ব্রেন নাই, তাই না? অডিও ভিডিও আমরা তো অনেক ছোট ছোট জিনিসের মধ্যে আমরা রেকর্ড করে রাখছি, তো ওখানেও তো ব্রেন নেই, তাই না? ওটার জন্য আলাদা সিস্টেম। আমরা যখন মারাও যাব তখন মাটির কণার মধ্যে কিন্তু আমাদের স্মৃতিগুলো, আমাদের অডিও ভিডিওগুলো মাটির কণার মধ্যে কিন্তু থেকে যাবে, যেমন হলো এখন পেন ড্রাইভের মধ্যে থেকে যায়, তাই না? খুব ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে থেকে যায় না, তখন মাটির কণা কোনো কিছু হারায় যাবে না, মাটির কণার মধ্যে থেকে যাবে, মাটির কণার মধ্যে থেকে যাবে। আবার যখন হচ্ছে পুনরায় ওই আবার একীভূত হবে, যখন প্রথমবার যেভাবে সৃষ্টি হয়েছে আমরা, আবার যখন এই সব মাটির কণাগুলো একটা তো হারায় যাবে না, একটা কি হারায় যাবে? তুমি কোনো কিছুকে একবারে নাই করতে পারবা? পৃথিবীর কোনো কিছুকে, মহাবিশ্বের কোনো কিছুকে তুমি একবারে নাই করে ফেলতে পারবে না, খালি রূপান্তরিত করতে পারবা, তাই না? এই জন্য বলা হচ্ছে লবণের কণা, তুমি এটাকে গলায় ফেললা, কিন্তু আবার যখন আবার দেখা যাবে ওই 6 তলা বিশিষ্টই আবার হয়ে যায় না? তো সেরকম ভাবে যে যে যেরকম আবার তাকে সেরকম ফিরাই নিয়ে আসা যেমন বাস্তবে সম্ভব, ঠিক সেভাবে মানুষকেও ওই লবণের মতো করে আবার যেমন আকৃতি তেমন আকৃতিতে ফিরাই নিয়ে আসা হবে। এবং তখন কিন্তু ওই মাটির কণার মধ্যে আমাদের অডিও ভিডিও সব থাকবে, কাজে আবার যখন হবে না, তখন আমাদের সব মনে পড়ে যাবে, কারণ ওগুলো তো হারাই যায়নি, হারাই না যাওয়ার কারণে সব আমরা মনে করতে পারবো। পৃথিবীতে যা যা করেছি সব আমাদের তখন মনে করবে, বুঝতে পারছো? এই মনে করবে বলেই তোমার মন মস্তিষ্কতে তুমি বুঝতে পারবা যে আমি কি করছিলাম না করছিলাম। আবার জান্নাতে যে যা কিছু পৃথিবীর সব কথা ওগুলো মনে করাই দেবে, কারণ কোনোটা হারাই যাবে না, তখন তো আরো জান্নাতি বুদ্ধি, তখন আরো বেশি বুদ্ধি থাকে। এই আর কি। তো এখন এটা জিন দিয়ে হয় বলে ধারণা বিজ্ঞানীদের, জিনদের মধ্যে এরকম ইয়ে করার মানে অ্যাক্টিভ হওয়ার নিজস্ব ক্ষমতা বলে অ্যাক্টিভ হওয়ার ক্ষমতা আছে, এটা ধরা হয়। কিন্তু অ্যাকচুয়ালি তো এইগুলা জিনিস তো জিন তো আর মানুষ সৃষ্টি করেনি, যদি মানুষ বানাতো তাহলে কিন্তু বলতে পারতো কিভাবে কি হয়। এটা তো স্বয়ং স্রষ্টা বানাইছে, ধরো এটা তো মানুষের হাতের না, তাই না? যদি আমাদের কিছু না থাকতো তাহলে আমরা যা খুশি তাই করতে পারতাম, তাই না? যেমন ধরো যে মা বাবার ইচ্ছা হচ্ছে যে আমি একটা এমন বাচ্চা নেব যে খুব ট্যালেন্ট, তাই না? তারপর কোনো মা বাবার ইচ্ছা হচ্ছে আমি একটা মেয়ে বাচ্চা নেব। এটা কার্যক্রম চলছে স্যার। এটা কার্যক্রম চলছে, কিন্তু এটা সম্ভব আসলে কখনো হবে না। কারণ না, ছেলে বা মেয়ে নেওয়ার ক্ষেত্রে এটা সম্ভব না। ক্লোন তৈরি করা সম্ভব, ক্লোন তৈরি করা অবশ্য সম্ভব, অসুস্থ হয়। ক্লোন তো ভিন্ন বিষয়।
ক্লোন তো ওই ওই মানুষটারই আর কি, কিন্তু ওটা এখন পর্যন্ত ওই জাতিসংঘের নিষেধাজ্ঞার টেস্ট টিউব টেস্টের টিউবিতে তো ছেলে বা মেয়ে করতে পারবে না। ওটা আলাদা হ্যাঁ, ওটা তো আলাদা। বিষয়। মানে কেন হচ্ছে ছেলে মেয়ে এটা কখনো সম্ভব না, কারণ এটা কিন্তু হচ্ছে যে কোরআনেই বলা আছে আমি যাকে ইচ্ছে তাকে ছেলে সন্তান দান করি এবং যাকে ইচ্ছে তাকে মেয়ে সন্তান দান করি। হ্যাঁ, কাজে ধরো এত জ্ঞান বিজ্ঞানী হয়েছে, অনেকের আছে না একসাথে 4টা বাচ্চা ছেলে হয়েছে, একটা মেয়ে নেওয়ার এটা ইচ্ছা। পুরোপুরি ক্রোমোজোমের উপর নির্ভর। হ্যাঁ, এটা পুরোপুরি কমে ওখানেও কিন্তু কোন ক্রোমোজোম কোনটা আসবে, কোন জিন, হ্যাঁ ওটা তো ঠিক আছে, কিন্তু এই যে ট্যালেন্টের কথা যেটা বললেন, আরেক ট্যালেন্টের কথা, ট্যালেন্ট, এটা ওটা তো মানে না আলাদা- ট্যালেন্টের ব্যাপারটা তো ক্লোন দিয়ে সম্ভব হচ্ছে। না নরমালি হবে ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ করে অলরেডি কয়েকদিন আগের একটা রিপোর্টে আসছে যে ডিএনএ সিকোয়েন্স একটা বাচ্চা অলরেডি চেঞ্জ করছে, মানে বাচ্চার ভূমিষ্ঠ হয়েছে, দেন ওর ডিএনএ সিকোয়েন্সে একজন সমস্যা ছিল, ওই সিকোয়েন্সটা ডাক্তাররা চেঞ্জ আসলে করছে। 95% যেগুলো বৈজ্ঞানিক বলছে 95% হলো নিজের চেষ্টা দ্বারা ব্রেন হয়। যেমন ধরো গরু ছাগলের ব্রেন নাই কেন, কারণ ওরা হলো চেষ্টা করার সুযোগ পায় না, তাই গরু ছাগলদের ব্রেন নাই। হ্যাঁ, তো আচ্ছা, ব্রেন, brain ঠিক আছে, বুদ্ধি নেই। হ্যাঁ বুদ্ধি নাই আর কি। হ্যাঁ, তো ওরা চেষ্টা করার সুযোগ পায় না, আমাদের হাত ব্যবহার করতে পারি, তো হাত ব্যবহার করে করে আমাদের বুদ্ধি বিকাশ ঘটে। তো ব্রেন তাছাড়া 95% ক্ষেত্রে সবার সমান থাকে, চেষ্টার মাধ্যমে হয়। তুমি যত সিকোয়েন্স করো, ও যদি চেষ্টা না করে তাহলে ব্রেনের ডেভেলপ হবে না, ওরকম হবে না। বুঝতে পারছো? এটা হলো যে ব্রেন সিকোয়েন্সে ওই যে ডেন্ড্রাইট টু ডেন্ড্রাইট যে সিনাপস তৈরি করা, ওইটা হলো চেষ্টার মাধ্যমে। ওটা তো আল্লাহ মানুষের উপরে ছেড়ে দিয়েছে, তুমি চেষ্টা করবা, তুমি সফলতা অর্জন করবা। তুমি যখন 13-14 ঘন্টা করবা তখন দেখবা যে 40 দিন যদি 13-14 ঘন্টা পড়ো, তারপরে 41তম দিনে তোমার ব্রেনের মধ্যে যে পরিবর্তন ঘটবে, ওই 13-14 ঘন্টা পড়াটা 8 ঘন্টায় তোমার পড়া মুখস্থ হয়ে যাবে। এইভাবে করে আস্তে আস্তে ব্রেন ডেভেলপ হতে থাকে। এই জন্য দেখবে 1 ক্লাস পড়া শেষ করে 8 ক্লাসে যখন ওই মানুষ 1 মাস না পড়ে, তখন কিন্তু পড়া তাড়াতাড়ি, কারণ কি ওই ডেন্টাইট গুলা নিচের দিকে নেমে যায়, সিনাপস গুলা নিচের দিকে নিম্নগামী হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে ব্রেন বাড়ানোর ক্ষমতা 95% হলো মানুষের নিজের উপরে। সেকেন্ডারি ভাজক টিস্যু, তাহলে বুঝলাম যে সেকেন্ডারি ভাজক টিস্যু হলো দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ যে ভাজক টিস্যুর কোনো স্থির টিস্যু হতে পরবর্তী সময় হয়েছে, তখন সেটা সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা গাছকে মোটা বানাতে সাহায্য করে। এখানে কর্ড ক্যাম্বিয়ামের ব্যাপারটা আর ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়ামের ব্যাপারটা একটু বোঝার আছে। তো দেখো কর্ড ক্যাম্বিয়ামের ব্যাপারটা বোঝার জন্য ছবি আগে বুঝতে হবে, ওটা বইয়ে নাই। হ্যাঁ, কর্ড ক্যাম্বিয়ামের ব্যাপারটা তো বইয়ে নাই, এই জন্য এটা একটু ছবি আগে বুঝতে হবে। কর্ড ক্যাম্বিয়ামের ব্যাপারটা হলো, এটা তো সেকেন্ডারি ভাজক টিস্যুর ব্যাপার বলছে। তো মনে করো এটা হলো এপিডার্মিস, মানে বহিঃত্বক। এটা মনে করো এপিডার্মিস বহিঃত্বক। এই জায়গায় মনে করো হাইপোডার্মিস, এটা হলো হাইপোডার্মিস। আর ভালো লাগছে বলতে। না ঠিক না, আমি তো পড়তেছি খুবই অল্প সময়, 15 থেকে 20 মিনিট। দেখো এখানে এটা হলো এপিডার্মিস, এত ভালো লাগে। এপিডার্মিস, পড়তে বসছি না। আর এটা হলো হাইপোডার্মিস। হাইপো মানে অন্তঃ, এটা হলো হাইপোডার্মিস। হাইপোডার্মিস মানে অন্তঃ, এপিডার্মিস মানে বহিঃত্বক। এখন দেখো একটু খেয়াল করো, এই যে হাইপোডার্মিস, এটা কিন্তু স্থির টিস্যু। হ্যাঁ, এটা হলো স্থির টিস্যু। এপিডার্মিসও স্থির টিস্যু, এপিডার্মিস বিভাজিত হয় না। হ্যাঁ, তাহলে এখানকার কিছু স্থির টিস্যু হঠাৎ করে দ্বিতীয় পর্যায়ে বিভাজনক্ষম হয়, গাছটা মোটা হয়। এপিডার্মিস বিভাজিত হয় না, কেটে গেলে না কেটে গেলে তো এই যে হাইপোডার্মিস বিভাজিত হয়ে ভাজক টিস্যু এটা রূপান্তরিত হচ্ছে, ও তো আর হচ্ছে না। নিচের নিচেরটা হলো হাইপোডার্মিস, এটা স্থির টিস্যু, কিন্তু এই স্থির টিস্যু বিভাজনক্ষম হয়ে যাবে। ওই যে ভাজক টিস্যুর জন্য এটা বিভাজন। হ্যাঁ হ্যাঁ, ভাজক উপরেরটা সেকেন্ডারি ভাজক টিস্যু না, না উপরেরটা সেকেন্ডারি ভাজক টিস্যু হইতে পারে। ওটা স্থায়ী টিস্যু। এই কখন বিভাজিত হয়? এপিডার্মিস স্থায়ী টিস্যু। এপিডার্মিসটা পুরোপুরি স্থির টিস্যু, ও কখনো ইয়ে হয় না। নিচেরটা তোমার ধরো কেটে গেছে, নিচেরটা বিভাজিত হয়ে ওটা করে তৈরি করে এই। আচ্ছা, তো এখন হাইপোডার্মিসের সবথেকে, এটা কিন্তু দুইটা আমি লিখছি বলে দুইটা না, কয়েকশো কোষের গুচ্ছ থাকে এখানে। এখানে থাকে কয়েকশো কোষের গুচ্ছ। তো কয়েকশো কোষ এরকম থাকে। এখন এইখানকার কোষ ধরো সারা পাইছে, ভাজক টিস্যুর থেকে কোনো এনজাইম আসছে, সারা পাইছে, তখন এই বিভাজনক্ষম হবে। তো এই বিভাজনক্ষম যখন হবে,
তখন সে তৈরি করবে একটা মানে এ ধরো বিভাজন হয়ে গেছে, তখন সে একটা কোষ তৈরি করবে। এই কোষটার নাম হলো কর ক্যাম্বিয়াম। কেন এরকম নাম হলো আমি বলছি। এর নাম হলো কর ক্যাম্বিয়াম। স্যার এটা কোথায় তৈরি হয়? মাঝখানে? হ্যাঁ, এটা কিন্তু আসলে এখানেই হয়, কিন্তু আমি দূরে রেখেছি কারণ আছে, কারণ এখানে আমি লিখে দিলে এখানে আর অন্য কোষগুলো বসানো যাবে না, এই জন্য। উপরের দিকে হ্যাঁ যেটা বিভাজিত হবে তার উপরে। হ্যাঁ হ্যাঁ, হাইপোডার্মিস সবার নিচেরটা না মাঝখানে? সবার নিচেরটা, মানে হাইপোডার্মিসের সবার নিচের যে এটা, এই যে এটা, হ্যাঁ, এটা ধরো উদ্ভিদের চারিদিক মিলেই আছে। এখন এটা তো সব জায়গাতেই বিভাজন হবে, হ্যাঁ। এখন সর্বশেষ যে কোষ, ভিতরের দিকে সর্বশেষ যে কোষ আছে না, হাইপোডার্মিস আছে না, এই হাইপোডার্মিস বিভাজন হলো হয়ে এখানেই কিন্তু এটা তৈরি করবে। আমি দূরে লিখছি, হ্যাঁ, কেন দূরে লিখছি একটু পরে বলছি। এখন এই কোষটার নাম হলো কর্ক ক্যাম্বিয়াম। এরকম নামটা কেন হলো? কর্ক মানে হলো যে বাকল, এই কোষটা বাকল তৈরি করতে পারে, এই কোষটা বাকল তৈরিকারী কোষ তৈরি করতে পারে। আর ক্যাম্বিয়াম মানে রূপান্তরিত ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম মানে রূপান্তরিত ভাজক টিস্যু, মানে এটা একটা ভাজক টিস্যু, তবে রূপান্তরিত বা পরিবর্তনকারী ভাজক টিস্যু। ক্যাম্বিয়ামের বাংলা অর্থ পরিবর্তনকারী ভাজক টিস্যু বা রূপান্তরিত ভাজক টিস্যু। মনে রাখবে, ক্যাম্বিয়ামের বাংলা অর্থ রূপান্তরিত ভাজক টিস্যু বা পরিবর্তনকারী ভাজক টিস্যু, পরিবর্তিত ভাজক টিস্যু। না না, ছবিটা নাই, কর্ক ক্যাম্বিয়াম তো আছে, দেখো এই যে কর্ক ক্যাম্বিয়াম, এই উদাহরণে দেখো সেকেন্ডে বাদ দিয়ে যে কর্ক ক্যাম্বিয়াম মানে হলো পরিবর্তিত ভাজক টিস্যু। হ্যাঁ, বা রূপান্তরিত ভাজক টিস্যু। লিখছো লিখছো বাংলা লিখছো? আচ্ছা, এখন দেখো, এবার এ তো রূপান্তরিত ভাজক টিস্যু, তাহলে এ যেহেতু ভাজক টিস্যু, সে বিভাজন ঘটাবে, সে ভিতরের দিকেও বিভাজন ঘটাবে, বাইরের দিকেও বিভাজন ঘটাবে। বাইরের দিকে যে বিভাজনটা ঘটাবে সেইটার নাম হলো ফিলেম বা কর্কোষ। ফিলেম বা কর্কোষ মানে বাকল কোষ, কর্ক মানে বাকল। মানে এটা আবার বিভাজিত হয়? হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি এখানে আসলে কিন্তু এখানেই হয়েছিল, হ্যাঁ, বিভাজন হলে তো অটোমেটিক্যালি নিচের দিকে নামে যাবে, কিন্তু লেখা জিনিসটা নিচের দিকে নামানো যাবে না, ওই জন্যই আমি দূরে লিখছিলাম। হ্যাঁ, তাহলে এখানে তৈরি করলো সে, এই এখানে তৈরি করলো সে। তাহলে এ তো ভাজক টিস্যু এক ধরনের পরিবর্তনকারী বা রূপান্তরিত ভাজক টিস্যু, তাই সে এই বিভাজিত সামনের দিকে বাইরের দিকে যে কোষগুলো তৈরি করলো তার নাম হলো ফিলেম বা কর্কোষ। তার নাম হলো ফিলেম বা কর্কোষ। কর্ক মানে বাকল কোষ, ফিলেম বা কর্কোষ। কর্ক মানে হলো বাকল কোষ। কেন বাকল কোষ বলি এবার। আচ্ছা, তার আগে এটা দেখি, এটা আবার বিভাজিত ভিতরের দিকে তৈরি করবে সেকেন্ডারি কর্টেক্স। সেকেন্ডারি কর্টেক্স ভিতরের দিকে বিভাজিত হয়ে তৈরি করবে সেকেন্ডারি। এটা তো স্থায়ী টিস্যু মনে হয়। হ্যাঁ, এটা কিন্তু স্থায়ী টিস্যু। কারণ অত বেশি থাকে। মাঝের এটাই কিন্তু হলো ভাজক টিস্যু, এরা কিন্তু স্থায়ী টিস্যু হচ্ছে। হ্যাঁ, বারবার বিভাজন হচ্ছে আর স্থায়ী টিস্যু তৈরি করছে, ঠিক আছে। এখানে বিভাজন হচ্ছে, স্থায়ী টিস্যু তৈরি হচ্ছে। সেকেন্ডারি কর্টেক্স মানে হলো, সেকেন্ডারি কর্টেক্স মানে যে এর নিচের দিকে আরো কর্টেক্স আছে। কর্টেক্স মানে কি? প্রাচীর গঠনকারী কোষ। কর্টেক্স মানে প্রাচীর গঠনকারী কোষ, মানে বাইরের দিকে প্রাচীর। কর্টেক্স মানে প্রাচীর গঠনকারী কোষ। প্রাচীরটা আরো মোটা করলো, প্রাচীরটা আরো মোটা করলো, প্রাচীর গঠনকারী কোষ, এটা হলো কর্টেক্স। প্রাচীর গঠনকারী কোষ কর্টেক্স। আচ্ছা, এখন এই যে ফিলেম, এর নাম কেন ফিলেম বা কর্কোষ হলো, এটা একটু দেখো। কেন এর নাম ফিলেম বা কর্কোষ হলো? কারণ এই কোষগুলা আন্তঃকোষীয় ফাঁক নাই, কিন্তু এই কোষে আন্তঃকোষীয় ফাঁক নাই। এখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক আছে, এই কোষে কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, ঠিক আছে। স্যার কর্ক ক্যাম্বিয়াম ওখানে তো কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। কর্ক ক্যাম্বিয়াম আছে, গোল গোল কোষ হলে এটা তো একটু গোল গোল ডিম্বাকৃতি। স্যার এপিডার্মিস স্থায়ী টিস্যু না? মানে তুমি যদি চিন্তা করো, এটা তো আমরা আঁকার সময় তো ধরো একটা চ্যাপ্টা করে আঁকছি, হ্যাঁ, কিন্তু যে কোনো ডিম্বাকার সাইজের জিনিস হলে তখন কিন্তু ওখানে গ্যাপ তৈরি হয়। ডিম্বাকার সাইজের গ্যাপ কোষ তো হবে। একটু গ্যাপ। এপিডার্মিস তো স্যার হচ্ছে স্থায়ী টিস্যু, তাহলে ওখানে গ্যাপ নাই কেন? হ্যাঁ, মানে এই যে এপিডার্মিস, হ্যাঁ, হ্যাঁ, এখানে গ্যাপ, এটাও গ্যাপ থাকে। স্থায়ী টিস্যু গ্যাপ থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, এটা এরকম না যে স্থায়ী টিস্যু মানেই হলো গ্যাপ বিহীন হবে, এরকম না। সব স্থায়ী টিস্যু যে এরকম যে স্থায়ী টিস্যু মানে গ্যাপ থাকবে না এরকম বলে কোনো কথা নাই। কিন্তু যে নতুন কোষগুলো তৈরি হলো তার নাম কেন কর্ক হলো? দেখো, কারণ
এইখানে যে সেকেন্ডারি কর্টেক্স তৈরি হলো, এটাও স্থায়ী টিস্যু, এটাও স্থায়ী টিস্যু নতুন তৈরি হয়েছে, এটা গ্যাপবিহীন, এটা গ্যাপ আছে। তাহলে এখানে কিন্তু পুষ্টিগুলা যাবে, যেহেতু গ্যাপ আছে এতদূর পর্যন্ত পুষ্টি যাবে, কিন্তু পুষ্টিগুলা ভিতরে তো জাইলেম ফ্লোয়েম আছে, পুষ্টিগুলা পরক্যাম্বিয়াম বাদ দিয়ে এইগুলা কোষে আর পুষ্টি যাবে না। এই যে এখান থেকে একটা কোষে আর পুষ্টি যাবে না। আচ্ছা, যখন এই পুষ্টি যাবে না তখন এই কোষগুলা মারা যাবে। মারা গেলে যে কোষ তৈরি করবে তারই নাম হলো বাকল। আসলে আমরা যে বড় বড় গাছে বাকল দেখি না, ওই বাকল আর কিছুই না, মরা লাশ, কোষের মরা লাশ, কোষের মরা লাশ, কোষের মরা লাশ। বুঝতে পেরেছো? কোষের মরা লাশ, তাছাড়া আর কিছুই না, কোষের মরা লাশ। এটা হলো বাকল। তাহলে এই বাইরের দিকটা বাকল তৈরি করলো, ওই জন্য আমরা দেখি বড় বড় গাছে দেখবে বাকল, ছোট গাছে বাকল হয়, কারণ তখন সেকেন্ডারি বিভাজন হয়ই না। সেকেন্ডারি বিভাজন হওয়ার সময় কিন্তু বাকল তৈরির ব্যাপারটা হয়, কারণ সেকেন্ডারি বিভাজন হলে এখানে কিছু আন্তঃকোষীয় ফাঁকবিহীন স্থায়ী টিস্যু তৈরি হয় বাইরের দিকে, পরক্যাম্বিয়ামের বাইরের দিকে, আর তখনই পুষ্টি যাওয়া বন্ধ হয়ে যায়, তখনই পুষ্টি যাওয়া বন্ধ হয়ে তখন যায়, এপিডার্মিস আর হাইপোডার্মিস মারা যায়। মারা যায়। বুঝছো? এবং এখানকার বাকল তৈরি কোষ, অনেকগুলা বাকল তৈরি কোষ মারা যায়। ফেলন তৈরি হয়। হ্যাঁ, না প্রথমের দিকে হয় না, সেকেন্ডারি বিভাজন হলে তারপরে তো ফেলন তৈরি হয়। কর্ক্যাম্বিয়ামটা কি উপরে দূরে দিয়ে একাই থাকে? না না, দূরে থাকে না, পরক্যাম্বিয়াম কাছাকাছি থাকে, কিন্তু হলো আমরা যদি আগে এখানে এঁকে ফেলি, এটা ধরো তৈরি হয় কোথায়, এটা ধরো সেকেন্ডারি না, এটা ধরো হাইপোডার্মিসের শেষ কোষ। তো হাইপোডার্মিসের কোষই বিভাজিত হয়ে তৈরি করলো কি এই যে পরক্যাম্বিয়াম। ওখান থেকে পরে কিন্তু এখন এ যখন বিভাজিত হবে তখন অটোমেটিকলি এই বিভাজিত হলে এখানে নতুন কোষ হবে, তখন এই ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে আসবে না। তো এখন তো আমি এটা নামাতে পারবো না, তাই আসার সময় আমি দূরে রাখলাম। কর্ক্যাম্বিয়ামের নিচে নামতে থাকে। হ্যাঁ, পরক্যাম্বিয়াম নিচের দিকে নামতে থাকে, ভিতরের দিকে নিচে ওই যে তৈরি হচ্ছে ওগুলো। হ্যাঁ, নিচে নিচে যেটা তৈরি হচ্ছে তাহলে গাছ মনে হচ্ছে এইটা বিভাজিত হয়ে একদিকে তৈরি করতেছে, এটা হলো এখানে ধরো একবার বিভাজিত হলো, এটা তৈরি হলো, আবার বিভাজিত হলো, এর উপরে চলে গেলো, আবার বিভাজিত হলো, নিচেরগুলো? হ্যাঁ নিচেরগুলো নিচের দিকে বিভাজিত হচ্ছে, এটা বিভাজিত হয়ে এই একটা তৈরি করলো, ঠিক আছে, তারপর আবার এখানে বিভাজিত আরেকটা তৈরি করলো, তখন অটোমেটিক্যালি এটা নিচের দিকে নেমে আসলো, চাপ ধাক্কা খায় খায় নিচের দিকে নেমে মানে মাঝখানে থেকে যাবে। ও মাঝখানে থাকবে, মাঝখানে থাকে বারবার তৈরি করবে, আর ঠেলা খায় খায় ভিতরের দিকে যাবে, ঠেলা খায় খায় ভিতরের দিকে যাবে। বুঝতে পারছো? ধরো এটা আছে, এখানে আমি একটা নতুন কলম ঢুকাচ্ছি, এ সরে গেল, আবার এখানে একটা নতুন কলম ঢুকাচ্ছি, এ সরে গেল, এভাবে করে ভিতরের দিকে সেকেন্ডারি কর্টেক্স চলে আসছে, গাছ মোটা হয়ে যাচ্ছে। বলো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আর একটা উদাহরণ হলো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটা কি সেটা দেখো। ইন্টার মানে মাঝে, ফ্যাসিকুলার মানে ভাস্কুলার বান্ডল, পরিবহন কলা সমূহ, মানে জাইলেম ফ্লোয়েমের হ্যাঁ এসব। তো দেখো দুইটা পরিবহন কলা, এই দুটো মনে করো পরিবহন কলা, এখানে আছে ক্যাম্বিয়াম, এখানে আছে ক্যাম্বিয়াম, ঠিক আছে। তো ক্যাম্বিয়াম মানে তো বলেছি রূপান্তরিত ভাজক টিস্যু, তাই না? ক্যাম্বিয়াম মানে কি? রূপান্তরিত বা পরিবর্তনকারী ভাজক টিস্যু কোষ, ক্যাম্বিয়াম মানে। এখন যদি এরকম হয় যে দুইটা পরিবহন কলা, এটা পরিবহন কলা, এটা পরিবহন কলা, ধরো এটা ফ্লোয়েম, এটা মনে করো জাইলেম, এটা ফ্লোয়েম, জাইলেম, জাইলেম হলো ফোটা ফোটা, এই জাইলেম হলো জল মানে পানির মতো, আর ফ্লোয়েম হলো ফোটা ফোটা, ফ্লোয়েম হলো ফোটা ফোটা, জল পানির মতো জাইলেম। আচ্ছা, এখন যদি দেখা যায় এরকম দূরে দূরে আছে, হঠাৎ করে এই দুইটার মাঝে যদি ক্যাম্বিয়ামটা বিভাজিত হয়ে এই বরাবর চলে আসে, অর্থাৎ হলো এই বরাবর মনে করো চলে আসে, এটা অন্য করে লিখতে হবে। এখন ক্যাম্বিয়াম দেখা যাচ্ছে মাঝ বরাবর চলে আসলো, তাহলে এটা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হলো। মানে বুঝলাম না, বুঝলি? মানে এই তো রূপান্তরিত ভাজক টিস্যু, এই রূপান্তরিত ভাজক টিস্যু, হ্যাঁ। এখন যদি রূপান্তরিত ভাজক টিস্যু বিভাজিত হয়ে এখানে একটা নতুন রূপান্তরিত ভাজক টিস্যুর কোষ দুইটা পরিবহন কলার মাঝে, ভেতরে বিভাজিত হবে না, বাইরে কেন? ও ভেতরে না, এই জিনিসটা তো গোল হয়ে আছে, গোটাটাই গোল হয়ে আছে, হ্যাঁ। তো এখন হচ্ছে যখন বেশি বেশি পরিবহন কলা তৈরি করার দরকার হয়, গাছ মোটা হয়েছে, বেশি বেশি পরিবহন কলা তৈরি করতে হবে। পরিবহন কলা তৈরি করতে গেলে কিন্তু জাইলেম ফ্লোয়েম তো স্থায়ী টিস্যু, এরা তো তৈরি করতে পারবে না, তাই না? তাই তখন ও চিন্তা করে যে এই মাঝে তো অনেক গ্যাপ আছে, এখানেও নতুন নতুন পরিবহন কলা তৈরি করি, এখানেও নতুন নতুন পরিবহন কলা তৈরি করি।
তাহলে এখন তো ধরো এটা চক্রাকারে আছে। এভাবেই হচ্ছে ওই যে ভাস্কুলার বান্ডল তৈরি হয় হুম। জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, তো এখন দুইটা পরিবহন কলা, ভ্যাসিকুলার মানে পরিবহন কলা, ভ্যাসিকুলার মানে পরিবহন কলা, পরিবহন কলার ইন্টার মানে মাঝে, পরিবহন কলার মাঝের যে ক্যাম্বিয়াম তার নাম ইন্টারভ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এখানে ইন্টারভ্যাসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে, এখন এই ক্যাম্বিয়াম চাইলে নতুন পরিবহন কলা আবার এখানে তৈরি করতে পারবে। কর্ড ক্যাম্বিয়াম, হ্যাঁ, মাঝখানে ওটা কি কর্ড না শুধু ক্যাম্বিয়াম, কারণ এ তো আর বাকল তৈরি করবে না, কাজে এর নাম কর্ড ক্যাম্বিয়াম বলবো না। ওইটা ওখানে বাকল তৈরি করছিল তাই কর্ড, এখানে তো আর বাকল তৈরি করছে না, তাহলে এখানে কর্ড নাম হবে না, এটা এটা নাম হবে বাকল দিছে। হ্যাঁ কান্দর বাকল না, না না গান বাকল তো ওই যে দেখো না মোটা মোটা গাছে বাকল দেখেছো তুমি সবাই? সবই দেখছি কিন্তু আমি কিছু জানি না জিনিসটা কি নাম। এই আরে আমের গাছের বাইরে থাকে না। এতে সাজা গাছে দেখো বাকল আছে। শোনো, যেগুলো চিকন গাছ সেগুলোতে তুমি বাকল দেখবে না, মসৃণ দেখবা। আর বাকল কি আমের হয়? গাছে ভালো উদাহরণ স্যার। আমের গাছে মোটা মোটা হলে অবশ্য, চিকন গাছে তো দেখা যাবে না, না বড় গাছ। বড় গাছে দেখা যাবে। চিকন আমের গাছে হবে না, কারণ ওটা তো সেকেন্ডারি বিভাজন শুরু হয়নি, যেটা শুরু হয়েছে ওখানে তুমি বাকল দেখতে পাবা, খসখসে একা একা ওইগুলা বাকল। আর যেটা মসৃণ, তাই না, যেটা মসৃণ সেখান থেকে তুমি দেখতে পাবো না বাকল, বুঝতে পারছো? তো শিশু গাছ মসৃণ থাকে। হ্যাঁ, না বেশি মোটা হলে অবশ্যই বাকল হবে, হ্যাঁ ওই যে এই বেশি বিভাজনটা মোটা হয়ে, হবে। হ্যাঁ বেশি মোটা হলে বাকল হতেই হবে। হ্যাঁ, তুমি হয়তো বেশি মোটাটা দেখো না, বেশি মোটা হলেই বাকল হয়ে যায়, কারণ ওদের কোষগুলো কিছু মারা যাবে, মারা যায় বাকল তৈরি হবে। এই বাকল তৈরি করার উদ্দেশ্যও আছে, হ্যাঁ, যে এই কোষগুলো মারা গেল সেখানে তখন ছিদ্র ছিদ্র তৈরি হয়ে গেল, যাতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান ওখান দিয়েও হয়, এই জন্য উদ্দেশ্য আছে, মারা যাওয়ার পিছনে উদ্দেশ্য আছে। যেমন আত্মরক্ষার কাজে তো করে। হ্যাঁ, যেমন হলো প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে না, সেখানেও কিন্তু উদ্দেশ্য আছে, কারণ পৃথিবীর ব্যালেন্স করার জন্য মেরে ফেলতে হবে। এখন ধরো 800 কোটি মানুষ হয়ে গেছে, এখান থেকে কমপক্ষে 500-600 কোটি মানুষকে মেরে ফেলতে হবে হ্যাঁ তৃতীয় মহাযুদ্ধের মাধ্যমে, এতগুলো তাই হ্যাঁ, বলে। একটা ব্যালেন্স হওয়ার জন্য। লজিক হ্যাঁ, তুমিও না দেখে আসো হ্যাঁ, আমার ইচ্ছা করে। তুমি ভাবছো যে ওই 800 কোটির মধ্যে আমরা না থাকি, না না তাই বলে 800 কোটি থেকে একদম নেমে হচ্ছে 100 কোটিতে আসবে এটা মানা যায় না। আচ্ছা আজকে পর্যন্ত শেষ করলাম।